সো আমরা শুরু করি সেকেন্ড লেকচারটা। সো সেকেন্ড লেকচারে আমরা বেসিক্যালি প্রসেসরের যে ক্যাশ মেমোরি থাকে, নিজস্ব ক্যাশ মেমোরি, সো ক্যাশ মেমোরি ইউজ কীভাবে হয়, এটা প্যারালাল প্রোগ্রামিংয়ে কীরকম এফেক্ট করে, বা ক্যাশ মেমোরি থাকলে আসলে আমাদের সুবিধা কী হয়, আর ক্যাশ মেমোরি ইউজের রুলসগুলা ওগুলা নিয়ে বেসিক্যালি এই স্লাইডে ডিসকাস হয়েছে। সো আমরা শুরু করি ফার্স্টেই। সো প্রথমে হলো আমাদের মাল্টিপল প্রসেসরের জন্য বা মাল্টিপল কোরের জন্য যে আমরা দুইটা মেইন মেজর আর্কিটেকচার আমরা দেখছিলাম, একটা হলো ডিস্ট্রিবিউটেড মেমোরি আর একটা শেয়ার্ড মেমোরি, সেটা এখানে দেওয়া হয়েছে। তো ডিস্ট্রিবিউটেড মেমোরিতে তো প্রত্যেকটা প্রসেসরের জন্য আলাদা আলাদা মেমোরি অ্যাসাইন করা থাকে, মেইন মেমোরি। আর শেয়ার্ড মেমোরিতে জাস্ট মেমোরিগুলো এক পাশে আর প্রসেসরগুলো শেয়ার করে সেই মেমোরি ইউজ করে একটা মাঝখানে ইন্টারকানেকশন নেটওয়ার্কের মাধ্যমে। সো শেয়ার্ড মেমোরি আমরা দেখছি ইজিয়ার ইমপ্লিমেন্ট করা, এটাকে স্কেল করা যায় ইজিলি। সো সব জায়গায় এখন শেয়ার্ড মেমোরি আর্কিটেকচারই হয়, কারণ আমাদের প্রসেসরের মাল্টিপল কোরগুলা ওই মেইন মেমোরিগুলা বারবার করে অ্যাক্সেস করে। সো মেইন মেমোরি সবাই শেয়ার করে ইউজ করতেছে আর কি। আচ্ছা, সো শেয়ার্ড মেমোরির এখানে এখানে একটা ক্যাশের আইডিয়াটা আসলে কীভাবে আসলো, সেটা হলো আমাদের মেইন যে মেমোরিটা তারও তো একটা স্পিড লিমিট আছে। তাকে যদি অ্যাক্সেস করতে চায় তখন প্রসেসরের যে অ্যাক্সেস করার যে টাইম ডিলেটা যেটা কাউন্টার করবে প্রসেসর, তো সেটাকে ওভারকাম করার জন্য আর কি ক্যাশ মেমোরি ভাবা হয়েছে। কারণ আমরা দেখছি যে যদি প্রসেসরদের সাথে নিজস্ব মেমোরি একটা থাকে তাহলে সে তো ফাস্টার অ্যাক্সেস করতে পারবে। সো কাইন্ড অফ বলা যায় যে এই ডিস্ট্রিবিউট মেমোরির আইডিয়াটাই আমরা এখানে শেয়ার্ড মেমোরি ক্ষেত্রে কাজে লাগাইছি। সো প্রসেসরের মেইন মেমোরি তো আছেই, যেটা সবাই অ্যাক্সেস করতে পারে, আর প্রসেসরের সাথে একটা করে আলাদা একটা মেমোরি অ্যাড করা হয়েছে যেটাকে আমরা বলছি ক্যাশ মেমোরি, প্রসেসরের নিজস্ব মেমোরি, ঠিক আছে। সো এইটা কারেন্টলি সব আর্কিটেকচার এভাবে ইউজ হয় যে প্রসেসরের প্রত্যেকটা করে নিজস্ব ক্যাশ থাকে যেটা ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড। সো ওখান থেকে ও অনেক ফাস্ট ডাটা রিড রাইট করতে পারে। সো ওইটা জাস্ট করা হয়েছে বেসিক্যালি যাতে বারবার আহ, আমাদের মেইন মেমোরি থেকে অ্যাক্সেস যাতে করা না লাগে, কারণ মেইন মেমোরির অ্যাক্সেসটা তো আরও স্লোয়ার, ওই মেমোরিটা যেহেতু স্লো আরও, কারণ এটা একটা বাস পার করে এসে মেইন মেমোরি প্রসেসর অ্যাক্সেস করবে। সো একটা এই নেটওয়ার্কের ভিতর দিয়ে যে মেমোরি অ্যাক্সেস করতে হবে, কিন্তু যদি আমার কাছে একটা মেমোরি থাকে যেটার সাথে ডাটা অ্যাক্সেস করার জন্য আমার বেশি ট্রাভেল করা লাগতেছে না, সো আমরা একটা এই এই লম্বা পার্টটা যে ক্রস করা লাগবে সেটা আমরা স্কিপ করতে পারতেছি ক্যাশ মেমোরির মাধ্যমে। সো ক্যাশ মেমোরি বেসিক্যালি অনেক ক্যাশ মেমোরির সাইজ অনেক ছোট হয় আর অনেক ফাস্ট হয়। আমাদের র্যামগুলো যত মেগাহার্জের হয়, এখন তো 6000 7000 মেগাহার্জের র্যাম আছে DDR5-এর, কিন্তু আমাদের ক্যাশ মেমোরিগুলো এর চেয়ে অনেক ফাস্ট হয়। সো আর সাইজে অনেক ছোট হয় আমাদের মেমোরি। এখন মেইন মেমোরিগুলো তো টেরাবাইটে চলে গেছে, যে আমরা কিছু মেশিনের সার্ভার কম্পিউটারগুলোতে টেরাবাইট পর্যন্ত আমি র্যাম দেখতে পারি, বা পার্সোনাল ইউজ কম্পিউটারে, কারণ পার্সোনাল কম্পিউটারে C16 GB বা 32 GB র্যাম আছে। কিন্তু ক্যাশ মেমোরিটা আরও ছোট হয় সাইজে, আপ টু MB ইন্টু MB, আবার KBতেও হয়। সো যত হায়ার ক্যাশ বা যত ফাস্টার ক্যাশ, যত ক্লোজার, তত তার সাইজ স্মল হয়, আর তাকে অ্যাক্সেস করতে তত কম টাইম লাগে। সো যত বড় ক্যাশ মেমোরি তাকে অ্যাক্সেস করতে আবার তত বেশি টাইম লাগে। সো আমার যে প্রসেসর যেটা আছে কারেন্টলি, এটাতেও তিনটা লেভেলেরই ক্যাশ আছে। এই যে তিনটা দেখাচ্ছে, L1 ক্যাশ যেটা সবচেয়ে ফাস্টার, লেভেল 1 ক্যাশ যেটা মাত্র 384 KB, লেভেল 2 ক্যাশ হলো 3 MB, আর লেভেল 3 ক্যাশে 32 MB। সো যত হায়ার ক্যাশ তত সাইজ বেশি, তত স্লোয়ার। সো লেভেল 3 ক্যাশের পরে আর বেসিক্যালি আমাদের মেইন মেমোরিটা। সো এখন ক্যাশ মেমোরিতে তো ছোট হবে, ও আরও ফাস্ট, প্রসেসরের সাথে ডিরেক্টলি কাজ করতেছে, একদম অন চিপে আছে, মানে প্রসেসরের যে কোরের যে চিপটা বা প্রসেসরের সাথে আর কি অ্যাডজাস্ট করা লাগানো আছে। আর সো ক্যাশ মেমোরিতে আমরা বেসিক্যালি কী রাখি, নতুন কোনো ডাটা রাখি না, আমাদের মেইন মেমোরি থেকে যে ডাটাটা আমার কন্টিনিউয়াসলি লাগতেছে, সো ওই ডাটাটাই আমি ক্যাশের সেফ রাখতেছি, যাতে আমার বারবার সেই ডাটা অ্যাক্সেস করার জন্য মেইন মেমোরিতে না যাওয়া লাগে। সো ক্যাশের এখানে দুইটা ওয়ার্ড আছে, ক্যাশ হিট আর ক্যাশ মিস। সো ক্যাশ মিস হলো কখন, যে আমি একটা ডেটা আমার লাগবে সেটা আমার ক্যাশে নাই, সো সেটাকে আমার আবার খুঁজতে হবে মেইন মেমোরিতে।
সো তখন আমাকে বলে ক্যাশ মিস, মানে ক্যাশে আমি পাইনি। কিন্তু একটা ডাটা যদি আমি অ্যাক্সেস করতে যাই তখন আমি ক্যাশে যদি পেয়ে যাই, সো আগে থেকে ধরেন আমি ডাটাটা এনে রাখছিলাম, সো আমি যদি পরে আবার ওই সেম ডাটা অ্যাক্সেস করতে নিয়ে ক্যাশেই পেয়ে যাই, সো সেটা ক্যাশ হিট হবে, আমার মেইন মেমরি আর অ্যাক্সেস করা লাগতো না। সো তখন আমার ফাস্টার আর কি লোড হবে। আর মেইন মেমরি থেকে যদি অ্যাক্সেস করা লাগে তাহলে স্লো আর লোড হবে, কারণ মেইন মেমরি তো স্লো। আচ্ছা, আর ক্যাশ লাইন ব্যাপারটা হচ্ছে আমাদের ক্যাশের সাইজটা, ঠিক আছে, যে আমাদের ক্যাশ যে মেমোরিটা সেখানে আসলে কতটুক ডেটা আসলে রাখা যাচ্ছে সেটাকে বলতেছি আমরা ক্যাশ লাইন। সো এটাকে লাইন বলার একটা কারণ হলো যে আমাদের মেইন মেমোরিটিকে আমি যদি একটা লিনিয়ার একটা করি, যে একটা লিনিয়ার লাইন মেইন মেমোরি আমাদের, সো এই লিনিয়ার লাইনের বিভিন্ন সেগমেন্ট আমরা ভাগ করে করে লিনিয়ার লাইনের আমরা সেগমেন্ট আমি ভাগ করে করে সেগুলো ক্যাশে রাখবো। সো এই যে একটা ভাগ আমি নিতেছি যেটা আমি ক্যাশে রাখবো, এটাকে আমরা বলতেছি ক্যাশ লাইন, ঠিক আছে। সো আমরা এইটা পুরাটুকু আমি একটা ক্যাশে রাখতে পারি, বা এখানে যে আরও সেগমেন্ট আছে, সো এই সেগমেন্ট দরকার হইলো এই সেগমেন্টটা ক্যাশে যে রাখতে পারি। সো ক্যাশে কখনো সিঙ্গেল একটা ডাটা রাখে না। সো এটা অনেক প্রসিডিউর আছে। সো কারেন্টলি আসলে আমাদের এই ব্লক ধরেই বা একটা কন্টিনিউয়াস একটা সেগমেন্ট ধরেই ক্যাশে তুলে রাখা হয়েছে, সেটাও দেখবো আমরা। সো এটা হলো ক্যাশ লাইন, ক্যাশের সাইজটা বেসিক্যালি। সো সো ইউনিট অফ ডেটা ট্রান্সফার বিটুইন ক্যাশ অ্যান্ড মেইন মেমোরি। সো মেইন মেমোরি থেকে কতটুকু ডেটা আর কি আমরা ক্যাশে আনতেছি একইভাবে। সো সাইজ হতে পারে 16 বাইট। সো আমাদের এখনকার টিপিক্যালি 64 বাইটের ক্যাশ লাইন হয়ে থাকে, যে একসাথে 64 বাইট আনতেছে। তার মানে 64 বাইট মানে এখানে সো আমার যদি ওয়ার্ডে ভাগ করে যে আমার আটটা বিট করে বা 8টা বাইট করে আমি যদি একটা ওয়ার্ড চিন্তা করি, সো আমার তাহলে 8টা ওয়ার্ড এখানে আনতেছে। আচ্ছা, সো ওয়ার্ডের হিসাবটা আবার রেলেভেন্ট। ওয়ার্ডের হিসাবটা আসলে সবসময় আমাদের উপরে ডিপেন্ড করে, যে নর্মালি একটা ওয়ার্ড বলতে 1 বাইটই বোঝানো হয়, কিন্তু এখানে আবার 64 বিট বা 8 বাইটই বোঝাচ্ছে। যাই হোক, সো সো ক্যাশ মেমোরিকে আমরা এখানে বলতেছি ডাটা ক্যাশ হিসেবে। সো আরও কয়েক টাইপের ক্যাশ মেমোরি আছে। সো এখানে আপাতত ডাটা ক্যাশ নিয়ে আলোচনা করবো। আরও কিছু টাইপের ডাটা, আর কিছু ডিফারেন্ট টাইপের ক্যাশ মেমোরি আছে যেটাতে ইনস্ট্রাকশন ক্যাশ করে রাখা যায়, ট্রান্সলেশন লোকেসাইট বাফার, সো এরকম আরও ডিফারেন্ট টাইপের ক্যাশ ইউজ হয় প্রসেসর, কারেন্ট মডার্ন প্রসেসরগুলোতে। সো আমরা আপাতত ডাটা ক্যাশ নিয়ে, বা যেটার ভিতরে নর্মালি ডেটা রাখা হয় মেমোরি থেকে ডেটা এনে, সেটার উপরে আমরা আর কি ফোকাসড। সো ক্যাশে আমি তো বললাম যে ক্যাশে মেইন মেমোরি থেকে আমি ব্লক এনে ক্যাশে রাখবো। সো এটা ব্লকটা আসলে ম্যাপিং করে কীভাবে, সো এটারও কিছু ওয়ে আছে যে কীভাবে ব্লকটা ম্যাপিং হবে। তো একটা আছে ডিরেক্ট ম্যাপিং, সেটা কি আসতেছে। আচ্ছা, সো ডিরেক্ট ম্যাপিং বলতে আমি প্রত্যেকটা সেগমেন্টকে আমি বলছি যে এটা একটা ক্যাশে থাকবে, এটা একটা ক্যাশে, সো আমি একটা ম্যাপিং করে নিব যে ডিরেক্টলি যে এটা কোন ক্যাশে থাকবে, এটা কোন ক্যাশে, এভাবে একটা ম্যাপিং, ডিরেক্ট ম্যাপিং আর কি। সো আমাদের যদি মাল্টিপল ক্যাশ লাইন থাকে বা আমাদের ক্যাশ যদি অনেক বেশি হয়, সো কোন সেগমেন্টে মেমরি থেকে কোনটা এসে ম্যাপ হচ্ছে সেটা হলো আমরা বলতেছি ডিরেক্ট ম্যাপিং। সো এখানে যদি অনেকগুলো ক্যাশের সাইজ যদি বেশি হয় তাহলে তো আমি ক্যাশ লাইন থেকে যতগুলো ক্যাশ লাইন আছে প্রত্যেকটা ম্যাপিং করে ফেলতে পারবো। সো কিন্তু অবভিয়াসলি এটা ইউজ হয় না, কারণ ডিরেক্ট ম্যাপিং তো পসিবল না, কারণ মেমোরি সাইজ, মেইন মেমোরি সাইজ তো অনেক বেশি। সো অনেকগুলাকে আমার আনম্যাপ থেকে যাবে, সো ডিরেক্ট ম্যাপিং সবগুলোর জন্য হয় না। আচ্ছা, সো এরপর আছে ফুললি অ্যাসোসিয়েটিভ। এইটা হলো যে এইটা জাস্ট কোনো ডিরেক্ট ম্যাপিং না, এটা হলো আমার যে এই প্রত্যেকটা যে ক্যাশ লাইন বা এই ব্লকগুলো আমি যে কোনো ক্যাশ লাইনের সাথে আমি অ্যাসাইন করে দিতে পারি। সো এখানে যেমন মেনটেন হচ্ছিল যে এটা 0 নাম্বার ক্যাশ লাইন, এটা 1 নাম্বার 2 নাম্বার, সো এরকম। কিন্তু কিন্তু এখানে আমার যেটা ইচ্ছা আমি ওখানে ম্যাপিং করে দিতে পারতেছি। সো এটা আমার 0 নাম্বার ক্যাশ লাইনের সাথে আমার মেমরি ব্লকের 15 নাম্বার ব্লক বা 15 নাম্বার ব্লকের সাইজটা আমি ম্যাপ করে দিলাম। সো এটা ডিরেক্ট ম্যাপ না, মানে এটা ফুললি অ্যাসোসিয়েটিভ ম্যাপ, যেটাকে আমরা যে কোনো, আমার ফ্রি উইল আছে আমি কোন সেগমেন্ট কার কাছে দিব। আচ্ছা, সো এরপরে আছে এন ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ। সো এখানে বোঝায় যে আমার যে ক্যাশ লাইন বা একটা যে ইউনিট অফ ডেটা যেটা আমি ক্যাশে ম্যাপিং করে রাখতেছি, সো ফুললি অ্যাসোসিয়েটিভে ছিল যে আমি একটা ব্লক
ব্লককে আমি ক্যাশের সাথে অ্যাসাইন করে দিলাম। সো এন ওয়ে বা এন সেট অ্যাসোসিয়েটিভ ব্যাপারটা হলো এরকম যে আমি এইটা করব যে প্রত্যেকটা ব্লক না নিয়ে আমি সিঙ্গেল সিঙ্গেল ব্লক অ্যাসাইন না করে আমি সেট অফ ব্লক নিব, কন্টিজিউয়াস সেট অফ ব্লক নিব, যে এই কয়েকটা ব্লক একসাথে আমার ক্যাশের সাথে ম্যাপিং হবে। আবার যদি আমি এখান থেকে নেওয়া শুরু এখান থেকে কন্টিনিউয়াস, মানে এখানে তো 4 সাইজের আসছে, সো 4টা ক্যাশ লাইন আসছে। সো এখানে আমি 4টা যদি নিই, এই 4টা আবার ধরো আর একটাতে আমার ম্যাপিং হইলো। সো এটা হলো 8 ওয়ে বা এন ওয়ে ক্যাশ ম্যাপিং, এন ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ ক্যাশ ম্যাপিং। সো একটা সেট আকারে আমি নিয়ে যাচ্ছি। সো একটা আছে তো ক্যাশ লাইন, যে আমার ইউনিট অফ ডেটা যেটা হলো ক্যাশে ম্যাপিং করে, আর হলো এন ওয়ে, মানে এই ক্যাশ লাইনের সাইজ ডেটা পরিমাণে থাকবে হলো এনটা। সো নর্মালি আমাদের প্রসেসরগুলোতে 2 ওয়ে, 4 ওয়ে, 8 ওয়ে ক্যাশ আছে, অ্যাসোসিয়েটিভ ক্যাশ আছে, যেটা ইউজ হয় কারেন্টলি এখনো। তো সেটার একটা অ্যাসাইনমেন্টও আছে, ওখানে আমরা ওটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো ওটা কীভাবে কাজ করে। আচ্ছা, সো এরপরে ক্যাশ লোকালিটি। ক্যাশ লোকালিটি বেসিক্যালি বোঝাচ্ছে যে এই যে আমরা ক্যাশগুলা যে অ্যাসাইন করতেছি, যে কোন ডাটা বা কোন ব্লকটা কার সাথে অ্যাসাইন হবে, সো এইটাতে আসলে আমার এক্সিকিউশনের লাভ কি হচ্ছে, বা ডাটাগুলো আসলে আমি অ্যাক্সেস করতে পারতেছি যে ইজিলি, সেইটা ইজিয়ার কীভাবে হচ্ছে, কতটুকু অ্যাভেলেবল থাকতেছে ডাটাগুলা। সো কথার কথা যে আমার এই ব্লক থেকে ডাটা লাগতো, কিন্তু আমি এই ব্লকের ক্যাশ নিয়ে বসে আছি, সো আমার তো ওইটা অ্যাভেলেবল না এই ডাটাটা, সো এটা আবার লুট করা লাগবে। সো এরকম, এটাকে বলতেছে ক্যাশ লোকালিটি, যে আমি ওই ডাটাটা আসলে লোকালি পাচ্ছি কি না। সো ফার্স্টে বলা যায় যে ক্যাশ থেকে আসলে সুবিধা কিভাবে হয়। সো একটা আছে যে স্পেশাল অ্যাক্সেস লোকালিটি। এইটা ব্যাপারটা হচ্ছে যে এরকম, আমাদের অ্যাক্সেস অফ অল ডাটা ইন সেম ক্যাশ লাইন, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এই যে এই ব্লকটা আমি ক্যাশ থেকে, মানে এই ব্লকটা আমি ক্যাশে অ্যাসাইন করছি, এই ব্লকটায় ফুল ব্লকটাই ক্যাশে অ্যাসাইন করা। সো আমার যদি এরকম হয় যে এই ডাটাটা আমি এখন অ্যাক্সেস করতে চাচ্ছি, সো ক্যাশে আমি এই ডাটাটা শুরুতে পাইলাম না, কিন্তু যখন আহ, যখন আমি ডাটাটা পরে অ্যাক্সেস করতে যাব, না পাওয়ার পরে, তখন তো মেমোরি থেকে লোড করবে, লোড করে ডিরেক্টলি আমি অ্যাক্সেস না করে সেটা আমরা ক্যাশে রাখবো, তখন এই ব্লক আকারে ক্যাশে রাখা হয়েছে। তো রাখার পরে আমার যদি কন্টিনিউয়াস ডাটাগুলো লাগে, যে প্রথমবার এই ডাটা লাগছিল সেটা আমার সেটা আমার মিস হয়েছিল কারণ ছিল না, কিন্তু পরের বার আমি এত বড় একটা ব্লক এনে অ্যাসাইন করে দিছি। সো পরের বার যখন আবার পরের ডাটা আমার লাগবে, তখন তো এটা আমি ক্যাশেই পেয়ে যাব, সো এর পরেরটা তো আবার ক্যাশেই পেয়ে যাব। সেটা আমার একটা সুবিধা দিবে যে আমি কন্টিনিউয়াস অনেকগুলো ডাটা আমি একসাথে ক্যাশে এনে রাখতেছি। সো পরের ডাটাগুলো যদি আমার কাজে লাগে, সেটা আমি ক্যাশে পেয়ে যাওয়ার চান্স হায়ার থাকবে। আচ্ছা, সো আর একটা, এটা তো গেল যে এরকম যে কন্টেন্ট ডাটা জাস্ট অ্যাক্সেস হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে একই ডাটা, এই ডাটাটা এখন একটা ইনস্ট্রাকশনে লাগলো, একটু পরের আরেকটা ইনস্ট্রাকশনে সেম ডাটাটা এবার লাগতেছে, তো সেটাও যদি আমি ক্যাশে পেয়ে যাই, সেটা তো আমার জন্য গুড পয়েন্ট। সো এটাও আমার কিন্তু দেখা উচিত যে কন্টিজিউয়াস হওয়ার পাশাপাশি আমাদের একটা প্রেডিকশন রাখা উচিত যে এই ডাটাটা সামনে আবার লাগতে পারে। সো ওই প্রেডিকশন নিয়ে আমি ক্যাশগুলো অ্যাসাইন করব, যে এই ডাটাটা তাহলে একটু সামনে পরে এটা লাগতে পারে, তাহলে এটা আমি ক্যাশ থেকে বের করব না, ক্যাশে রেখে দিব, যাতে পরে আবার অ্যাক্সেস করার সময় ক্যাশ থেকে আমি পেয়ে যাই, আমার আবার লোডিংয়ের ব্যাপারে না যেতে হয়। সো এরকম একটা তো কন্টিনিউয়াস সুবিধা পাচ্ছি, আর একটা হলো যে পরের টাইমে যে অ্যাক্সেস করতে যেও আমি এই ক্যাশ থেকেই লোড করে ফেলতে পারতেছি এরকম। আচ্ছা, সো এইখানে তাইলে যে এই সুবিধাটা যে আমি পাবো, কন্টিনিউয়াস ডাটা লোড করতেছি, বা একটা ফ্রিকোয়েন্ট যে এটা ইউজ হইতে পারে ফ্রিকোয়েন্টলি, ওই ডাটাগুলো আমি ক্যাশে রাখতেছি, এটা রাখা আসলে কোন ভিত্তিতে? সো এটার অনেক অ্যালগোরিদম আছে। এখানে একটা বলা আছে লাস্ট রিসেন্টলি ইউজ, এলআরইউ অ্যালগোরিদম, মানে আহ, যেইটা যেইটা রিসেন্টলি ইউজ হয়েছে সেটা আমি ক্যাশে রাখতেছি, সো যত রিসেন্ট তত আমি ক্যাশে রাখতেছি। সো আমার দেখা গেছে অনেক আগের একটা ডেটা, সেটা আমি ক্যাশে অবশ্যই রাখবো না, যে অনেক কথা কথা আমার ইনস্ট্রাকশন আছে 15টা, সো একটা ডেটা লাগছিল 2 নাম্বার ইনস্ট্রাকশনে, সো সেটা আমি কিছুদিন কয়েকটা 3-4টা পরবর্তী 3-4টা ইনস্ট্রাকশন পর্যন্ত রাখলাম। সো সেটা আমার আর লাগতেছে না, ওইটা আমি ডিসকার্ড করে দিব।
কিন্তু একটা ডাটা দেখা গেল 3 নাম্বার ইনস্ট্রাকশনে কাজে লাগছে, সেটা একটু পরে দেখা গেল 5 নাম্বারেও কাজে লাগছে, আবার 9 নাম্বারেও কাজে লাগছে বা 7 নাম্বারেও কাজে লাগছে। আমি যদি দেখি যে হ্যাঁ এটা ইউজ হচ্ছে, সো এটা আমি তাও স্টিল ক্যাশে রেখে দিব, যে যেহেতু লাস্ট কিছুক্ষণ ধরে ইউজ হচ্ছে এটা। সো একটা ডাটা আছে যে 2 ইউজ হওয়ার পরে আর ইউজ হচ্ছে না, সো সেটা আমি বাদ দিয়ে দিব। সো যেটা একটু পর পর ইউজ হচ্ছে, যে লাস্ট রিসেন্টলি ইউজ করা হয়েছে, সেই ডাটাগুলো আমি রাখবো ক্যাশে। সো এটা একটা প্রসিডিওর। সো আরও অনেকগুলা আসলে প্রসিডিওর আছে এরকম ক্যাশ ম্যাপিং করার। আচ্ছা, সো এরপরে ক্যাশের একটা, এই যে ক্যাশ হিট ক্যাশ মিস যে ব্যাপারটা ছিল, ক্যাশ হিট যে হচ্ছে যে আমি যখন একটা ডাটা খুঁজতেছিলাম ক্যাশে, পেয়ে গেছি ডাটাটা, আর মিস কখন, যখন আমি ডাটাটা পাইনি। সো ক্যাশ মিসেরও কিছু ক্লাসিফিকেশন আছে। তো প্রথমে বলছে কোল্ড মিস। সো কোল্ড মিসটা কীরকম, যে এই ডাটা কখনো ক্যাশে ছিলই না। সো আমি প্রথমবার ওই ডাটা অ্যাক্সেস করতে গেছি, ক্যাশে কখনো ছিলই না। সো তখন আমার ক্যাশে লোড করা লাগতেছে ডাটাটা। সো এটা আনঅ্যাভয়েডেবল, এটা তো আমার এর আগে লাগে নাই। কিন্তু যদি এমন হয় যে আমি ক্যাশে ছিল ডাটাটা, কিন্তু একটু পরে যে অ্যাক্সেস হবে, অ্যাক্সেস হওয়ার আগেই আমি এই এলআরএ অ্যালগোরিদমের কারণে বা অন্য কোনো অ্যালগোরিদমের কারণে ওটা রিপ্লেস করে দিছি। সো দেখা গেছে যে ওই ক্যাশটা আমার যদি থাকতো তাহলে সুবিধা হইতো, কিন্তু পাইনি। সো সো ওইটা তখন মিস হয়ে যাবে। সো ওইটা কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ মিস, কারণ ডাটা একসময় ছিল। আচ্ছা, সো ক্যাপাসিটি মিস। সো ক্যাপাসিটি মিসেরটা হলো যে আমার ডাটা ক্যাশের তো লিমিট আছে যে কতটুকু ডাটা রাখা যায়। সো আমি ডাটা যখন ঢুকাচ্ছি, নতুন ডাটা আসতেছে, ক্যাশে আবার রাখতেছি, এমন করতে করতে যদি একটা ডাটা দেখা যায় যে ক্যাপাসিটির কারণে, ক্যাশ ক্যাপাসিটির কারণে ডাটাটা ক্যাশ থেকে চলে গেছে, তখন আবার ওই ডাটা অ্যাক্সেস করার জন্য আমার রিকোয়েস্ট আসছে, তখন তো ক্যাশ মিস হয়ে যাবে। সো এটাও ক্যাপাসিটির উপরে আসলে ডিপেন্ড করতেছে। ক্যাশ ক্যাপাসিটি বেশি হইলে অনেক বেশি হিট হইতে হয়তো। সো এইটা মাইট বি পার্টলি অ্যাভয়েডেড বাই রিডিজাইনিং দ্য প্রোগ্রাম অ্যালগোরিদম টু ইমপ্রুভ অ্যাক্সেস লোকালিটি। সো এটা হলো আহ, এটা আসলে প্রোগ্রামিক্যালি এগুলো সলভ করা যায়, যে আমার যাতে এই ডাটাটা ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, যাতে আমার প্রোগ্রামে যে একটা ডাটা ওর পাশের ডাটায় যাতে আবার একটু পরে অ্যাক্সেস করা হয়, যাতে হিটটা হয়, মিস বেশি না হয়। সো কোন ডাটা কখন অ্যাক্সেস হচ্ছে এটা যদি আমি ঠিকমতো মেনটেন করি, তাহলে আমার এই ক্যাপাসিটি মিসটা নাও হতে পারে, ওই ছোট ক্যাপাসিটি দিয়ে আমি সেটা মেনটেন করে ফেলতে পারি। এরপরে অ্যাসোসিয়েটিভিটি মিস। এটা হলো ডাটা ওয়াজ ইভেক্টেড আর্লিয়ার বিকজ অফ ক্যাশ সেট কনফ্লিক্ট। সো এইটা কীরকম, যে এই যে আমি ডেটা ক্যাশে রাখতেছি, সো ম্যাপিং করার তো একটা প্রসিডিউর ছিল, যে আমরা একটা ডিরেক্ট ম্যাপিং এর একটা কথা বলছি, এরপরে সেট অ্যাসোসিয়েটিভের একটা কথা বলছি। সো আমরা যখন ম্যাপিং করতেছি তখন একটা সেট আকারে তো আনতেছি। সো আমার যদি এরকম হয় যে একটা ডেটা আমার যে সেটটা লোড করলাম, সে লোডের সেটার পাশের সেটে পড়ে গেছে, সো ওই সেটে নাই। সো কিন্তু পাশের সেটেরটাই লাগতো, মানে ব্যাপারটা এর বেসিক্যালি এরকম যে আমার এনওয়ে সেট, বা আমার যদি সেট 4টা ডাটা হয়, সো 4টা এলিমেন্টের একটা সেট, সো 4টা 4টা করে আমি ক্যাশে রাখি। সো আমার যদি এরকম হয় যে এই ডেটাটা আমার এই ডেটাটা আমার আহ, এখন দরকার, সো একটা এক্সিকিউশনের জন্য আমি লোড করে আনলাম, ডাটাটা এক্সিকিউট করলাম, সো ক্যাশে স্টিল আছে, কিন্তু এরপরে দেখা গেল যে আমার এই ডাটাটা দরকার, পরের ব্লকের ডাটা। সো তারপরে কি করব, যে আমি যেহেতু একটা সেট আকারে আমি ক্যাশে লোড করি, এই ফুল সেটটা লোড করব ক্যাশে। সো তখন তো এই সেটটা তো ক্যাশে আর থাকবে না। কিন্তু কথার কথা, এটা কিন্তু ওর পাশেরই এলিমেন্ট ছিল, কিন্তু যার কারণে হইলো কি, যে একটু পরে এইটা আবার দেখা গেলো এটা আবার অ্যাক্সেস চাচ্ছে, কিন্তু আমার এই ডাটা ক্যাশে নাই। এখন আমার ক্যাশ তো ক্যাশের ভিতরে আছে এই পার্টটা। সো পাশে হওয়ার কারণ থাকার পরেও দেখা গেল যে এই যে একদম সেট করার কারণে অন্য সেটে পড়ে গেছে, সো সেটাও তো আমার ক্যাশ মিস হয়ে যাবে। সো এটাও আমরা বলতেছি অ্যাসোসিয়েটিভিটি মিস, যে ওর পাশের সেটই পাশের ডাটাই ছিল, কিন্তু আমাদের এই সেট করার কারণে এটা মিস হয়ে গেছে। আচ্ছা, সো এরপরে এখানে একটা ছোট্ট উদাহরণ আছে, যে আমাদের ক্যাশ
হিটটা আমরা ক্যাশ হিট রেট কীভাবে বাড়াইতে পারবো বা ক্যাশ মিস কীভাবে অ্যাভয়েড করতে পারবো, এটার একটা রুলস এখানে আছে। সো এটার উদাহরণটা বেসিক্যালি এরকম যে আমাদের 2D অ্যারে। সো 2D অ্যারে আসলে প্রসেসর বলছে মেমোরিতে 2D অ্যারেটা স্টোর কীভাবে থাকে সেইটা ওয়াইজ একটা ক্যাশ হিট মিসের একটা সম্পর্ক আছে। সো আমাদের এখানে দুইটাই বলছে, দুইটা ল্যাঙ্গুয়েজে বলছে, একটা ফোরট্রান একটা সিতে। সো সিতে বলছে যে আমাদের ডেটা যদি এরকম হয় যে আমার 2D অ্যারে, সো ডেটাটা এরকম যে 3 5 7 4, এরপরে 1 5 2 3 5 3 1 0, এরকম আমার একটা 2D অ্যারে আছে। ঠিক আছে, এটা একটা 2D অ্যারে টেবুলার। সো এই অ্যারেটা আমি সি এর ভিতরে, সি প্রোগ্রামে আমি অ্যারেটা লিখছি, 2D অ্যারে লিখছি। তো এটা মেমোরিতে আসলে আমাদের মেমোরিতে অ্যাসাইন কই কই হবে এটা তো আসলে সেট করে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মডেলগুলো থেকে। সো আমাদের সিতে করা হয় হলো এটাকে, এই প্রসিডিউরকে বলা হলো রো মেজর অ্যাসোসিয়েটিভ বা রো মেজর ম্যাপিং। সো মেমোরিতে রো মেজরলি ম্যাপিং হয়, তার মানে প্রথমে আমাদের মেমোরি তো লিনিয়ার, মেমোরির অ্যাড্রেসগুলো লিনিয়ার। সো এটা একটা লিনিয়ার স্পেস। সো প্রথমে এই রোটা রাখবে, সো এখান থেকে এই রোটা আছে এই পর্যন্ত, এরপরের পরের রোটা রাখবে, এরপরে হলো এর পরের রোটা, রো আকারে সিরিয়ালি আমি রেখে দিচ্ছি। সো ফার্স্টে এই রো, এটা ফার্স্ট, এরপর এটা সেকেন্ড রোটা রাখছি মেমোরিতে, সো এরপর থার্ড রোটা মেমোরিতে রাখছি। সো আর ফোরটানে এটার উল্টা। সো ফোরটানে হলো যদি সেম জিনিসটাই আমি যদি ফোরটানে দেখাইতে চাই তাহলে ফোরটানে কি করে, আমরা এটা অন্য কালার দিয়ে দিই। ফোরটানে মেমোরি ব্লকটা অ্যাসাইন করে হলো কলাম মেজর আকারে। সো এই কলামটা এই কলামটা ফার্স্টে রাখে আমাদের মেমোরিতে, এরপরে পরের কলামটা নিয়ে আসে, এরপরে আবার পরের কলামটা, সো কলাম আকারেও সিরিয়াল করে। সো তাতে আসলে আমাদের ক্যাশের সাথে এটা সম্পর্ক কীভাবে ক্রিয়েট হচ্ছে সেটা ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের। আহ, সেটা আসলে আসে যখন আমরা ডাটাগুলো অ্যাক্সেস করতে যাব। সো অবভিয়াসলি ডাটা অ্যাক্সেস করার জন্য মেমোরিতে যেতে হয়, সো মেমোরি তো ক্যাশে পাঠায় কিছু কিছু ডাটা, সো আমি ক্যাশ থেকে সেটা অ্যাক্সেস করি। সো এই যে মেমোরি অ্যাক্সেসের ক্ষেত্রে বা এই ডাটা অ্যাক্সেসের ক্ষেত্রে আমি যদি একটু চিন্তা করি, এই যে এটা একটু অন্য কালার দিয়ে দেখাই, এইটার পরে আমি এটা অ্যাক্সেস যদি করি আমাদের কোডে, সো অ্যারে তো বানাইলাম, অ্যারে ডেটাগুলো আমাদের মেমোরিতে অ্যাসাইন করা হয়েছে এরকম রো মেজর আকারে অ্যাসাইন করা হয়েছে। সো আমি অ্যারে অ্যাক্সেস করার সময় তো আমার ইচ্ছা মতো ইন্ডেক্সিং করে অ্যাক্সেস করতে পারি। সো অ্যাক্সেসের সময় আমি করলাম কি, প্রথমে এটা অ্যাক্সেস করতেছি, এরপরে এটা অ্যাক্সেস করতেছি, এরপরে এইটা, সো এরপরে আমি আবার এইটা অ্যাক্সেস করব, এরপরে এইটা অ্যাক্সেস করব, এভাবে আমি সিরিয়াল বাই অ্যাক্সেস করতেছি। সো রো ওয়াইজে অ্যাক্সেস করতেছি। সো তাহলে কি হবে, আমি যখন প্রথমটা অ্যাক্সেস করতে যাব, এই 3 নাম্বারটা যখন অ্যাক্সেস করতে যাচ্ছি, তখন সেটা আমার মেমোরিতে এখানে আছে। সো এখানে খুঁজতে যাবে, যেহেতু ক্যাশে পাবে না শুরুর ডাটা, সো ক্যাশে পাবে না, সো এটা এই স্পেসটা খুঁজতে যাবে। তখন করবে কি, আমাদের যেহেতু একটা ব্লক আকারে আমি হলো ক্যাশে নিয়ে আসি, সো মাল্টিপল পোর্শন, কথা এই পোর্শনটা সে কোথায় নিয়ে আসবে, আমাদের ক্যাশে নিয়ে আসবে। সো এই পোর্শনটা আমার ক্যাশে নিয়ে আসলো, এই 3 5 7 4 এই পোর্শনটা আমার ক্যাশে নিয়ে আসলো। আনার পরে যে সুবিধাটা আমার হবে, যখন আমি 5 অ্যাক্সেস পরবর্তী ইন্ডেক্স অ্যাক্সেস করতে গেছি, তখন আমার সেটা ক্যাশেই পেয়ে যাব। এটা অ্যাক্সেস করতে চাচ্ছি কিন্তু সেটা কিন্তু আমি ক্যাশে অ্যাসাইন করে ফেলছি যে এই জায়গায় আছে, সো ক্যাশ থেকেই পেয়ে যাবে, হিট হবে সেটা, এরপরেরটাও হিট হবে, এরপরেরটাও হিট হবে। প্রবলেম হবে কখন, যখন আমি আবার রো চেঞ্জ করতেছি, তখন সেটা দেখা যাবে যে আমার সেট অ্যাসোসিয়েটিভের কারণ ক্যাশে যে সেটগুলো আমি সেট যেভাবে সাজাইছি ওটার জন্য দেখা যাবে যে এটা পরের ব্লকে আছে, সো এই সেটের ভিতরে নাই। তখন আবার রিঅ্যাসাইন হবে আমাদের ক্যাশ লাইনটা, তখন এই পার্টটা আমার ক্যাশে যাবে, তখন আবার ক্যাশ থেকে এই পুরো রোটা রিড হবে। কিন্তু আমি যদি এমন করি যে সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আমি যদি অ্যাক্সেসটা এবার একটু চেঞ্জ করি, যে আমার ইমপ্লিমেন্ট করছি সি দিয়েই, সো আমাদের ডেটা কলাম রো মেজরেই আছে,
কিন্তু আমরা অ্যাক্সেস করাটা একটু চেঞ্জ করলাম। সো অ্যাক্সেস করাটা কেমনভাবে চেঞ্জ করলাম, আমি প্রথমে 3 অ্যাক্সেস করব। সো 3 যখন অ্যাক্সেস করছি তখন তো এই কাজই হয়েছে যে আমাদের মেমোরি ব্লক থেকে এই 3 5 7 4 এগুলো ক্যাশে চলে গেছে। সো 3 5 7 4 এগুলো ক্যাশে চলে গেছে। কিন্তু আমরা বললাম যে না, আমি এই ডাটাগুলা কলাম ওয়াইজ অ্যাক্সেস করতে চাই। সো এই 3-এর পরে আমি এই এক অ্যাক্সেস করতে চাই। সো এক তো আমার কিসে নাই, আমার এই ক্যাশে নাই। সো কী করবে, এক কোন সিরিয়াল আছে, এক আছে এই সিরিয়ালে। সো এখান থেকে আবার এককে ক্যাশে লোড করবে। সো এই পার্টটা আবার ক্যাশে লোড হবে। সো লোড করবে কি 1 5 2 3, কারণ আমার মেমোরিতে তো সাজানো ওইভাবেই। সো তখন দেখা যাবে যখন 5, কিন্তু 5 তো আমি অ্যাক্সেস করবো না, আমি অ্যাক্সেস করবো আবার নিচেরটা। সো এইটা আবার আছে এই পোর্শনে, তখন দেখা যাবে আবার মিস হওয়া শুরু করবে, আবার এই পোর্শন থেকে আমার লোড করতে হবে, কিন্তু বারবারই ক্যাশ মিস হবে। তো এরপরে আবার ও ভাববে যে আমি এইখান থেকে অ্যাক্সেস করব, কিন্তু আমি আবার এটা অ্যাক্সেস করব, সেটা আবার আছে এই পোর্শনে। সো বারবার মিস হইতে থাকবে। সো আমি যদি রো মেজরে দেখা যাচ্ছে যে আমি 2D অ্যারে আমি ইমপ্লিমেন্ট করা হলো রো মেজরে, কিন্তু আমি অ্যাক্সেস করার সময় কলাম ওয়াইজ অ্যাক্সেস করতে চাচ্ছি, তখন কিন্তু অনেক মিস হবে। সো সেটাও একটা এক্সারসাইজ আমরা দেখব। কিন্তু সেটা কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর যেহেতু ডিপেন্ড করতেছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের মেমোরি অ্যাসাইনগুলো কীভাবে করতেছে। সো ফরটানে তো আমার কলাম ওয়াইজ করে। সো ফরটান ল্যাঙ্গুয়েজ যখন ইউজ করবো তখন আমি সেম প্রোগ্রাম লেখার সময় অবশ্যই অ্যাক্সেসটা কলাম ওয়াইজ করবো, তাহলে আমার হিট হবে বেশি, মিস হবে কম। তো ওই কাহিনীটাই আসলে এই যে ডাটা স্টোরেজ এইখানে বলা হয়েছে। সো রো মেজর কলাম মেজর লেআউটটা। সো এইখানে এই যে অ্যাক্সেসটাও আর কি বলে দেওয়া আছে যে 2D লুপ আকারে অ্যাক্সেস করছে। সো প্রথমে একটাতে অ্যাক্সেস করছে হলো রো সিরিয়াল বাই মানে এই সিরিয়ালে, আরেকটাতে অ্যাক্সেস করতে এই সিরিয়ালে। সো কখন হলো কোন ল্যাঙ্গুয়েজের জন্য কোনটা বেটার হবে এটা আমরা অলরেডি বলে ফেলছি। সো এটা আমরা স্কিপ করতেছি এখান থেকে। এরপরে আমরা আরেকটু সফিস্টিকেটেড টপিকে চলে আসি, সেটা হলো যে ক্যাশ মেমোরি আপডেট। সো এইটা আসলে ক্যাশ মেমোরি আপডেটের কথাটা কীরকমভাবে আসলো, আমি এই উদাহরণ থেকে একটু বোঝানো শুরু করি। সো আমার আচ্ছা অ্যারোগুলো আপাতত একটু কেটে দিই। আচ্ছা, সো সো এই যে এটা আমার ক্যাশ লাইন ধরে নিচ্ছি। সো আমি 3 অ্যাক্সেস যখন করতে নিলাম তখন আমার ক্যাশ লাইনে এই যে 3574 এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। সো আমার মেইন মেমোরিতে আছে 3574, আমাদের ক্যাশের ভিতরেও 3574 আছে। কিন্তু আমাদের প্রসেসর ইনস্ট্রাকশনে রিড করা না, রাইট করার ইনস্ট্রাকশন আছে। সো বললো যে এই যে 5টাকে ইনক্রিমেন্ট করে 6 বানায় ফেলতে হবে। তো এই 5টা 6 বানাইতে হবে। সো ওই তাহলে 6 আমি কোথায় বানাবো, আমার ক্যাশে আপডেট করব নাকি মেইন মেমোরিতে আপডেট করব? সো আমি যদি শুধু ক্যাশে আপডেট করি তাহলে ঝামেলা যেটা হবে, মেইন মেমোরির সাথে একটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট হবে যে মেইন মেমোরিতে তো সে ডাটাটা আসে নাই। সো ঝামেলা কেমনে হবে, এটা তো একটা আমাদের ক্যাশ তো একটা প্রসেসরের উপরে ডিপেন্ডেন্ট, একটা কোরের সাথে রিলেটেড। সো ডিফারেন্ট কোর যখন আবার অ্যাক্সেস করতে যাবে ডাটাটা, তখন ও মেইন মেমোরিতেই তো যাবে। সো মেইন মেমোরি থেকে সেটা সে রিড করবে তখন 5, কিন্তু ডাটাটা কিন্তু অপারেশনের কারণে চেঞ্জ হয়ে 6 হওয়ার কথা ছিল। সো ওই আপডেটেড জিনিসটাও পাইতেছে না। সো তাহলে এটা সলভ করার জন্য আমাদের মাথায় কী আসতে পারে, যে আমি যখন আহ, এখানে ক্যাশে আপডেট করতেছি তখন আমরা মেইন মেমোরিতেও একই সাথে আপডেট করে দিব। সো দুই জায়গায় আমি আপডেট করে দিব একবারে। সো এরকম একটা স্ট্র্যাটেজি আমাদের বেসিক্যালি মাথায় আসে শুরুতেই। সো হ্যাঁ, এটা একটা স্ট্র্যাটেজি আছে, কিন্তু এর চেয়ে বেটার স্ট্র্যাটেজি আছে। তো সেটাই আমরা দেখব। সো প্রথমেই আছে যে রাইট থ্রু। সো রাইট থ্রু আমাদের যে স্ট্র্যাটেজি মাত্র বললাম সেটাই বেসিক্যালি। সো আমরা দুই জায়গায় একই সাথে আপডেট করব রাইট থ্রু। সো এখানে সুবিধা কী হবে, কনসিস্টেন্সি থাকবে, যে আমার ডেটার কোনো ইনকনসিস্টেন্সি নাই, এখানে আপডেট হচ্ছে ওখানে আপডেট হচ্ছে। সো কেউ যদি এটা মেমোরি অ্যাক্সেস করতে চায় তখন সেম ডাটাটাই পাবে। সো ডাটাটা কনসিস্টেন্ট থাকতেছে বা চেঞ্জটা কনসিস্টেন্ট থাকতেছে। সমস্যা কী হবে, এই যে রাইট অপারেশনটা স্লো হবে। কেমনে স্লো হবে, এই যে রাইট অপারেশনটা হওয়ার পরে পরের ইনস্ট্রাকশনে যাওয়ার আগেই আমার কিন্তু সব জায়গায় আপডেটটা শেষ করা লাগবে। সো এই যে একটা ওভারহেড ক্রিয়েট হইলো, যে আমার একটা রাইট অপারেশনের পরেই আবার সেটা
জায়গায় জায়গায় আপডেট করা লাগতেছে। সো এই ওভারহেডটা প্রত্যেক রাইট অপারেশনের ক্ষেত্রে কিন্তু থাকবে, কারণ সব জায়গায় সে আপডেট করবে। যতগুলো যদি মাল্টিপল ক্যাশ মেমোরি হয়ে থাকে, মাল্টিপল ক্যাশ মেমোরিতে আপডেট থাকতে পারে, বা অ্যাক্টিভ ভ্যালু যদি আমি কয়েকটা অ্যাড্রেসে রাখি, সেই সবগুলো অ্যাড্রেসে আপডেট করতে হবে। সো এরকম ভেজাল কিন্তু হবে। সো রাইট, আমাদের ওভারঅল রাইট যে ইনস্ট্রাকশনটা আছে এটা স্লো হয়ে যাবে। সো এটা হলো সমস্যা। আচ্ছা, এরপর একটা আছে রাইট ব্যাক। সো এটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি কীরকম, এই যে আমি চেঞ্জগুলো যে করতেছি, আমি একটা ব্লকে, একটা ক্যাশ ব্লকে চেঞ্জ করতেছি। সো 5K 6 বানাইলাম, এরপরে দেখা গেল সেটাকে আবার কমায় বা চেঞ্জ করে 4 বানাইলাম, এরপরে পরের যে 7 আছে এটাকে আমি 3 বানাইলাম। সো এরকম আপডেটগুলো করছি। সো তাহলে আমার নতুন ডাটাগুলো হলো 3 5 3 4, এটা হলো আমার নতুন ডাটা। সো এটা আমাদের মেইন মেমোরিতে এখন আপডেট করিনি। সো এটা কখন আপডেট করব, আমাদের এই ক্যাশটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ক্যাশ লাইনে যেই ডাটাগুলো আছে, এখন যদি অন্য ডাটা লোড করানো দরকার হয়, তার মানে অন্য ডাটা লোড করতে হয় কখন, যখন আমাদের এই ক্যাশ লাইনের কাজ শেষ, এটা নিয়ে আমি আর কিছু করতেছি না, ইনস্ট্রাকশন আমি পাচ্ছি না। সো তখন আমি রিপ্লেস করাই দিব, অন্য ডাটা আনবো। সো অন্য ডাটা আনার আগে ওর যে চেঞ্জগুলো যে আছে, সেই চেঞ্জগুলো আমরা মেইন মেমোরিতে আপডেট করে দিব। সো তাহলে সুবিধা কি হইলো, এই যে রাইট অপারেশন, প্রত্যেকটা রাইট অপারেশনের জন্য আমার ডাটা দুই জায়গায় আপডেট করা লাগতেছে না। আমরা তখনই শুধু আপডেট করতেছি যখন ডাটাটা আমার ক্যাশ মেমোরি থেকে অফলোডিং হচ্ছে, মানে ক্যাশ মেমোরি আবার রিপ্লেস হয়ে যাচ্ছে, তখন আমি মেইন মেমোরিতে আপডেট করে দিচ্ছি। সো দেখা যাবে যে আমার রিড অপারেশন, মানে আমার যদি সো আমার যদি চেঞ্জ অনেকগুলো হয়, প্রত্যেকটা চেঞ্জের জন্য আমার সব জায়গায় আপডেট করা লাগতেছে না, ওভারহেডটা কমে যাচ্ছে অনেক। আমি জাস্ট ফাইনালি একবার আপডেট দিয়ে দিচ্ছি। সো এটা হলো রাইট ব্যাক। সো আপডেট ডেটা অনলি ইন ক্যাশ, রাইট ব্যাক টু মেমোরি অনলি হোয়েন রিপ্লেসিং ক্যাশ লাইন। সো ক্যাশ লাইন রিপ্লেসের সময় আমি করবো, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হলো এরকম, এই যে 3 এটাকে আমি চেঞ্জ করছি, একটা ইনস্ট্রাকশন হয়েছে। আচ্ছা আমি একটা রেড মার্ক শুট করি আবার। সো প্রথম ইনস্ট্রাকশন হইলো 6 আপ চেঞ্জ হইলো, এরপরে 4 হইলো এটা, এরপরে আবার নতুন আরেকটা ইনস্ট্রাকশনে এই পরেরটা 3 হইলো। সো এই যে চেঞ্জগুলা, এই চেঞ্জগুলোর মাঝখানে কথার কথা, এই যে যখন 4 হয়েছিল এটা, আচ্ছা এটা 4 হয়েছিল, তাহলে তো এখানে 3 4 3 4 হবে। আচ্ছা মাই ব্যাড, এটা 3 4 3 4, যাই হোক। সো যখন ওর ভ্যালুটা 4 হয়েছিল, আগে তো ছিল 5, সেটা মেমোরিতেও 5 আছে, কিন্তু যখন ডাটাটা 4 হয়েছিল, তখন কোনো প্রসেসর যদি এই ডাটার জন্য রিকোয়েস্ট করে যে আমার এই ডাটাটা লাগবে, সো এই ডাটাটার কাছে আসলেও তো দেখবে যে এখানে ওল্ড ডাটা আছে, সো ও তো বুঝবে না, সো তো নিয়ে নিবে, কিন্তু আমাদের তো সেটা কনসিস্টেন্সি আবার হারায় গেল। সো আমাদের তাহলে কি করাইতে হবে, এই যে এদের যে ইনস্ট্রাকশনগুলো হচ্ছে, হয়ে আমার রিপ্লেসিং যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আমার এই যে অন্য একটা প্রসেসর যে এই ডাটাটা অ্যাক্সেসের রিকোয়েস্ট করছে, সেই রিকোয়েস্টটাকে আমার হল্ড করা লাগবে, যে ভাই এই ডাটাটা আপডেট হচ্ছে, কি আপডেট হয়ে নতুন ভ্যালু কি আসলে সেটা আমি আপনাকে দিচ্ছি, নেওয়ার পরে আপনি আপনার কাজ করেন। সো একটা হল্টিংয়ের ব্যাপার হবে। সো তার হল্ট করার আগ পর্যন্ত, বা এই আপডেটটা এখানে যে চেঞ্জ হইলো, সেই চেঞ্জটা আমাদের মেইন মেমোরিতে আপডেট করার আগ পর্যন্ত তা সে এই ডাটাটা যাতে ইউজ না করে, এটা তাকে বলে রাখা লাগবে। সো এটাকে আমরা বলতেছি যে রাইট অনলি ইফ মডিফাইড। সো যখন আমার একটা ডেটাটা চেঞ্জ হয়েছে, তখন সেটাকে আসলে, যেটা যেহেতু চেঞ্জ হয়েছে, এটাকে আমরা ডার্টি ডেটা বলতেছি, যে ডাটাটা ডার্টি হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। সো ওইটা আমার রিপ্লেস করা লাগবে, ততক্ষণ আমার এই ডাটাটা যাতে কেউ ইউজ না করে, তাহলে ভুল আসতে পারে। সো এইটার সুবিধা অসুবিধাও তো বলে ফেলছি। যে সুবিধা হলো, আমাদের রাইট অপারেশন যখন করব, তখন শুধু জাস্ট ক্যাশে রাইট করতেছি, সব জায়গায় একসাথে রাইট করতেছি না। আর কিন্তু সমস্যা হলো ডাটা ইনকনসিস্টেন্সি থাকবে, কারণ ওই যে যদি মাঝখানে কেউ অ্যাক্সেস করতে আসে, তখন সে আগে ডাটা পেয়ে যেতে পারে। সেটা চেঞ্জ করার, ঠিক করার জন্যই আমরা এখানে যে আর একটা আমরা যে প্রসিডিউরটা মেনটেন করতেছি, সেটা হলো যে তাকে হল্ট করা রাখতেছি। সো হল্ট না করেও আরও অন্য ওয়ে আছে। সো সো তাহলে এই মেমোরি কনসিস্টেন্সি কীভাবে এনশিওর করা যায়, সেটার আমরাও কিছু ওয়ে দেখবো আর কি। সো আমরা প্রথমে বলতেছিলাম, এতক্ষণ ছিলাম আমরা হলো কীভাবে এই মেমোরিটা আপডেট করব সেটার স্ট্র্যাটেজি নিয়ে। এখন আপডেটের আমরা নতুন একটা ভালো স্ট্র্যাটেজি পাইছি, যে রাইট ব্যাক স্ট্র্যাটেজি, যেটা হলো সবগুলো রাইট একসাথে সব জায়গায় না করে ওয়েট করে পরে রাইট করে দেওয়া মেইন মেমোরিতে।
সো সেটা করতে যে আমরা ইনকনসিস্টেন্সির একটা ব্যাপারে ঝামেলায় পড়ে গেছি, সেটা কনসিস্টেন্সি আনার জন্য আমরা কি করবো সেটা দেখবো আর কি। সো প্রথমে ক্যাশ কোহেরেন্স আর মেমোরি কনসিস্টেন্সি দুইটা ওয়ার্ড আছে। সো কোহেরেন্স দিয়ে আসলে কি বলতেছে? তো কোহেরেন্সে কি বলতেছে দেখি, এ ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম ইজ কল্ড কোহেরেন্ট। আচ্ছা আমি একটু রেকর্ড হচ্ছে কিনা চেক করি। So a cache management system is called coherent if a read access to a shared memory location X produces always the value of the most recent write access to X, no access to a stale value. So coherence বলতে বোঝাচ্ছে এই যে এই ডাটাটা যে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পরে মাঝখানে যদি কেউ আবার ওই ডাটাটা অ্যাক্সেস করতে চায়, তখন যাতে ওর লেটেস্ট যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটাই পায়, পুরান ভ্যালু যাতে না পায়, সেটাকে আমরা বলছি যে ক্যাশ কোহেরেন্স। আচ্ছা, so cache coherence deals with ordering of writes to a single memory location. So আমার একটা একটা লোকেশনের ক্ষেত্রে কিন্তু এই ভেজালটা হবে, কারণ সেখানে আগে 5 ছিল, এটা চেঞ্জ হয়ে হয়ে একবার 3 হয়েছিল, একবার 7 হয়েছিল, আবার চেঞ্জ হয়ে 6 হইল। সেই যে চেঞ্জগুলো যে হচ্ছে, এই চেঞ্জগুলোর মাঝখানে যদি একজন অ্যাক্সেস করতে চায়, তখন যাতে সে ঝামেলায় না পড়ে যে ইনকনসিস্টেন্ট ডাটা বা আগের ডাটা পেয়ে গেছে। সো আগের ডাটাকে আমরা স্টেল ভ্যালু বলতেছি, সো ওই স্টেল ভ্যালুটা যাতে না পায়, আপডেটেড ডাটাটা যাতে পায়। সো এটার জন্য আর কি রাইট অ্যাক্সেসের ও একটা সিরিয়াল মেনটেন করবে যে এটার পরে এটা হইলো, এরপরে অ্যাক্সেস চাইছে, সো ওকে আমি এই ভার্সনটা দিব, এরকম। আচ্ছা, এরপরে কনসিস্টেন্সি। A memory system is consistent at a certain time if all copies of shared variable in the main memory and in the cache are identical. এটা হলো কোহেরেন্স, ছিল সিঙ্গেল ভ্যারিয়েবলের চিন্তায় যে একটা ভ্যারিয়েবলের লাইফ সাইকেলে কখন কাকে অ্যাক্সেস করতেছে। আর কনসিস্টেন্সি মানে ফুল ডাটার চিন্তায় যে এই যে ডাটাগুলা আমি রাখতেছি, এই ডাটাগুলো যে একটু পরপর চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা যাতে সব জায়গায় থাকে, যে হ্যাঁ এখানেও চেঞ্জ হয়েছে, ওখানেও চেঞ্জ হয়েছে, ওখান থেকে যদি কেউ অ্যাক্সেস করতে চায় তাও লেটেস্ট চেঞ্জটাই দেখতে পারবে। সো এটা অল ডাটার স্কেলে বলতেছে, একটা হলো সিঙ্গেল ডাটা নিয়ে বলতেছিল, একটা অল ডাটা নিয়ে। সো পারমানেন্ট, এখানে একটা জিনিস বলছে, পার্মানেন্ট মেমোরি কনসিস্টেন্সি ইমপ্লাইজ ক্যাশ কোহেরেন্স। সো আমার মেমোরি কনসিস্টেন্সি যদি থাকে সবসময় কনসিস্টেন্ট, তার মানে বোঝা যাবে যে হ্যাঁ এই যে যে কোনো সময় যে ক্যাশ থেকে আমার অ্যাক্সেস করতে চাচ্ছে সে যাতে লেটেস্ট ভ্যালুটাই পায়, মানে ক্যাশ যে কোহেরেন্ট থাকবে, এটা যাতে আহ, থাকে সবসময় কোহেরেন্ট আর কি। সো ক্যাশ কোহেরেন্টের এখানে আরেকটু এক্সপ্লেনেশন বলছে, যেটা আমরা অলরেডি বলে ফেলছি, যে একজন রাইট করলো, মাঝখানে আরেকজন রিড করতে আসছে, সে যাতে আগের ভেরিয়েন্ট না পায়, এটাই আর কি এখানে বলা। সো সিরিয়ালটা মেনটেন করবে, অর্ডারিং মেনটেন হবে, এটা একটা বলে রাখছে। সো ক্যাশ তাহলে এই কোহেরেন্ট যে রাখবে, আমরা তো মুখে মুখে বলে যাচ্ছি যে হ্যাঁ ও লেটেস্ট আমি রাখবো, সো রাখবো কেমনে বা এটা মেনটেন কেমনে হবে, সেটার প্রসিডিউরটা আর কি এখানে দুইটা প্রোটোকল বলছে। একটা হলো যে রাইট আপডেট প্রোটোকল, আর একটা রাইট ইনভ্যালিডেট প্রোটোকল। সো রাইট আপডেট প্রোটোকল বেসিক্যালি আমাদের যে শুরুর ওয়েটা ছিল, যে আমি যখন একটা ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে, আমি সব জায়গায় যত জায়গায় ওই ভেরিয়েবলটার ভ্যালু আছে বা ওই ডাটাটা যত জায়গায় আছে সব ডাটাটা আপডেট করে দিব। সেটা হলো আমাদের ডিরেক্টলি রাইট আপডেট, বা একটু আগে ওইটার নাম ছিল, আমরা কি বলতেছিলাম সেটাকে রাইট থ্রু। সো সব জায়গায় একসাথে চেঞ্জ করতেছি। সো এটা কি কারণে, যাতে কোহেরেন্ট থাকে, ক্যাশ কোহেরেন্ট থাকে। আচ্ছা, আর সো সেটা তো অবশ্যই ভালো না, ভালো ওয়ে হবে না, কারণ সব জায়গায় আমি আপডেট করতেছি, সে আগের মতনই ওভারহেড ক্রিয়েট হবে। সো আমরা যেই প্রসিডিউরটা আর কি মেনলি ফলো করবো সেটা হলো রাইট ইনভ্যালিডেট। মডার্ন সব প্রসেসরে ফলো করা হয় রাইট ইনভ্যালিডেট। সো এই ইনভ্যালিডেটের ব্যাপারটা হচ্ছে এরকম যে, এটাও কিন্তু আমরা একটু আগে বলছি যে এই যে একজন যে চেঞ্জ হইলো, চেঞ্জ হওয়ার পরে ওকে যদি কেউ অ্যাক্সেস করতে আসে, ও বলে দিবে যে ভাই আমারটা চেঞ্জ হয়েছে, এই ডাটা নিয়েন না, ওয়েট করেন, আপডেটটা যখন হবে তখন আপনি ডাটা নিন। সো ওকে হল্ট করা রাখবে। সো আমরা একটা ডাটা যখনই চেঞ্জ হলো ওটাকে আমি ইনভ্যালিডেট বলে ফেলতেছি। সো সবাই যারা যারা ওই ডাটা অ্যাক্সেস করতে আসবে, সবাই মেমোরিতেই তো অ্যাক্সেস করতে আসবে, সো মেমোরিতে ওই ডাটাকে আমি মার্ক করে রাখছি যে ইনভ্যালিড ডাটা। সো কেউ আর ওই ডাটাটা নিবে না, ও বসে থাকবে আপডেটটা চেঞ্জ হওয়ার জন্য। সো রাইট ইনভ্যালিডেট প্রোটোকল। সো এখানে একটা, সো এটার প্রসিডিউরটা আসলে কীভাবে হয়, এক্সাক্ট প্রসিডিউরটা সেটা একটু আমরা দেখি। সো ইমপ্লিমেন্টেশন উইথ মাল্টিপল রিডার সিঙ্গেল রাইটার, এটার কথাটা হচ্ছে
এই যে অ্যাট এ টাইম একটা ডেটা যে আপডেট যখন হবে তখন অ্যাট এ টাইম ওর রাইটার একজনই হবে, সে একজনই ওকে চেঞ্জ করতেছে, কিন্তু বাকি যারা আছে তারা অ্যাক্সেস করতে আসবে। তো বাকি যারা আবার বাকি সবাই আবার ওইটা রাইট করতে আসবে না। মানে কথার কথা, আমার মেমোরিতে ডাটা আছে 5, সো একজন প্রসেসর এই ডাটাটার চেঞ্জ করতেছে, সেটাই 5কে 3 বানাইলো, গোল দিয়ে আমি মার্ক বোঝাচ্ছি সেটা ক্যাশে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো 3 বানাইলো, এরপরে সেটা আবার 4 বানাইলো, সো এটা সব ক্যাশে চেঞ্জ হলো, ওর ক্যাশে চেঞ্জ হয়েছে। সো ও তো এটাকে এই ডাটাটা ও তো রাইট করতেছে P1 প্রসেসরটা, ঠিক আছে। সো P2 প্রসেসরটা ওকে যদি আমি রাইট অ্যাক্সেস দিই যে হ্যাঁ তুমিও ডাটাটা চেঞ্জ করো, সো ওর কাজ হলো ধরো ডাটাটা ইনক্রিমেন্ট করবে। সো ডাটাটা তো এখন কারেন্টলি 4 হয়ে আছে, কিন্তু ও তো জানে না 4 হয়ে আছে। ও কি, ও হলো যেহেতু আমার এটা এখনো মেমোরিতে আপডেট হয় নাই, ওই মেমোরি থেকে এই ডাটাটা নিয়ে ইনক্রিমেন্ট করা শুরু করে। সো এটাকে 6 বানাবে, এটাকে 7 বানাবে। তো তখন কিন্তু অনেক একটা ঘোটালা ক্রিয়েট হয়ে যাবে যে হ্যাঁ আরে ছিল কি আবার হয়ে যাচ্ছে কি, পুরা ওল্ড একটা ভার্সন নিয়েও কাজ করা শুরু করে দিছে। সো আমরা অবশ্যই কাউকে এই ডাটাটা রাইট অ্যাক্সেস দিব না যখন একজন রাইট করতেছে। সো একটা সিঙ্গেল রাইটারকে রাখবো, কি সিঙ্গেল রাইটারকে রাখবো। কিন্তু কেউ যদি রিড করতে চায়, যে ডাটাটা আমি রিড করবো, ডাটার ভ্যালু দেখবো, তখন আমি এই যে এই ডাটাটাকে এডিট করতেছিল তাকে আর কি আমরা নোটিফাই করবো যে এই ডাটাটা কেউ অ্যাক্সেস করতে চায়, তাহলে তুমি দ্রুত সেই ডাটাটা মেমোরিতে আপডেট করে দাও। সো মেমোরিতে আপডেট করে দিবে ওই কারেন্ট ভার্সনটা, তখন বাকিরা অ্যাক্সেস করবে। সো ততক্ষণ পর্যন্ত ও আপডেট না করা পর্যন্ত ওইটা হল থাকবে, ঠিক আছে। সো অ্যাক্সেসড ইন রিড অনলি মোড বাই মাল্টিপল প্রসেসর, বাকি সবাই রিড অনলি মোডেই করবে, বাট হয়তো মডিফাই করবে না। সো একজনই জাস্ট মডিফাই করবে। সো আইটেম ইন রিড অনলি মোড ক্যান বি ফ্রিলি কপিড টু আদার প্রসেসর, এটাও আমরা বলছি যে হ্যাঁ সবাই নিয়ে নিতে পারবে। আপন এ রাইট অ্যাটেম্প টু এ ডাটা আইটেম এক্স উই ফার্স্ট হ্যাভ টু ব্রডকাস্ট ইনভ্যালিডেশন মান মেসেজ টু অল প্রসেসর হ্যাভিং এ কপি অফ এক্স। সো এখানের কথা হলো যে যখনই আমি এই যে ও যখনই আপডেট করতে বসবে যে এই ভ্যালুটাকে আমি চেঞ্জ করতেছি, তো তখন একটা ব্রডকাস্ট পাঠাইতে হবে যে এই ভ্যালুটা আমি চেঞ্জ করতেছি। তো বাকি সবাই যারা এই ভ্যালুটা এখন অ্যাক্সেস করতে চাবা, সবার কাছে সবাই অ্যাক্সেস করা যাবে না, সেই ডাটাটা এখন ইনভ্যালিড হয়ে গেছে কারণ আমি মডিফাই করে ফেলছি। সো মেমোরির এই ব্লকটা তখন ইনভ্যালিড হিসাবে কাউন্ট হবে। সো এটা আমরা বলছিলাম। সো ইভেনচুয়ালি আদার অ্যাক্সেস মে টেক প্লেস ওয়ান্স দ্য আপডেট হ্যাজ বি সেন্ট, এটা আমি বলছি যে হ্যাঁ যখন অ্যাক্সেস করতে আসবে তখন আপডেট হওয়ার পরে আর কি অ্যাক্সেস করবে। সো এই সিকোয়েন্সিয়ালি কনসিস্টেন্ট ইজ মেনটেন, হ্যাঁ কারণ আমরা যদি সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন না রাখি যে হ্যাঁ কার পরে কে এক্সিকিউট হইলো, আমি যদি সিরিয়ালটা উল্টাপাল্টা করি তাহলে কিন্তু এটা অ্যালগরিদম খাটবে না, ঠিক আছে। রাইট ইনভ্যালিডেট প্রোটোকল, এইটার অ্যাডভান্টেজ কি, প্যারালালিজম আমি আনতে পারবো, কারণ একটা ডাটা অ্যাট এ টাইম একজন রাইট করতেছে, কিন্তু রিড কিন্তু অনেকে একসাথে করতে পারতেছে। সো মাল্টিপল প্রসেসর আসলে ডাটা নিয়ে তাও রিড করে ওই ভ্যালু নিয়ে কাজ করতে পারবে। সো আমি প্যারালাইজেশন আনতে পারতেছি। আপডেটেড অনলি আর অনলি প্রোপাগেটেড ওয়েন ইনভ্যালিডেট ডাটা ইজ বিইং অ্যাক্সেসড। সো একটা যে এই যে আপডেট যে করে দিবে কখনো করবে যখন কেউ ওই ডাটাটা অ্যাক্সেস করতে আসছে, তার আগে তো আপডেট করবে না, ওর কাজ শেষ হওয়ার পরে নর্মালি আপডেট করতো, কিন্তু মাঝখানে আপডেট করবে যদি কেউ অ্যাক্সেস করতে চায় মাঝপথে। সো প্রবলেম কি, কস্ট অফ ইনভ্যালিডেটিং রিড অনলি কপিজ বিফোর এ রাইট অকার। সো এই যে আমি রাইট করার আগে সেটাকে একটা ব্রডকাস্ট করে দিচ্ছি যে এই ডাটাটা ইনভ্যালিড। সো সেটা ব্রডকাস্টের তো একটা আমার ওভারহেড আছে, সবাইকে ডাটা আমি সিগন্যাল পাঠানো লাগতেছে যে এটা কেউ অ্যাক্সেস করো না, সবাই যাতে ওই জিনিসটা বোঝে। সো ওইটা একটা ওভারহেড। সো সেটা ওভারকামের তো আসলে ওয়ে নাই, আমরা তো এই প্রসিডিওরে আগাচ্ছি, কিন্তু এটা সুবিধা হবে যদি আমাদের রিড অনেক বেশি হয়। ডাটা রিড সবাই রিড করতে চাচ্ছে, রাইট করতে বেশি চাচ্ছে না। সো রাইট করতে যখন চায় তখনই তো আমার ইনভ্যালিডেট সিগন্যালটা পাঠাইতে হয়। সো আমার যদি রিড অপারেশনটা অনেক বেশি হয়, রাইট কম হয়, তাহলে আমরা এই সুবিধাটা পাবো, বেশি সাফিসিয়েন্ট এফিসিয়েন্ট হবে আর কি। কিন্তু যদি রাইট অপারেশন অনেক বেশি থাকে, রিড কম, তখন আবার ঝামেলা ক্রিয়েট হবে, কারণ বারবার সবারকে আমার ইনভ্যালিডেট করার মেসেজটা ব্রডকাস্ট করতে হবে। সো এরপরে, সো এইটা ছিল রাইট ইনভ্যালিডেট। সো রাইট আপডেট, রাইট আপডেট হলো অ্যাট এ টাইম সবাইকে আমি যখন এক জায়গায় চেঞ্জ করতে সব ভ্যারিয়েন্টগুলো চেঞ্জ করে দিচ্ছি, যার হাতে হাতে ওই ডাটা আছে সবার কপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সেটা হলো রাইট আপডেট প্রোটোকল। সো এটা তো স্পেশাল কিছুই না, যেটা ইউজ হয় না তেমন একটা, কিন্তু এটাতে কিন্তু আসলে যে কেউ রিড করতে পারতেছে, যে কেউ রাইট করতে পারতেছে, কারণ সবার কাছে আপ টু টাইম ভ্যালুটা আছে।
যে যেখানে চেঞ্জ করুক না কেন সবার কাছে ওই ভ্যালুটা পৌঁছায় যাচ্ছে। সো এটা। এরপরে এখানে একটা আছে বাস স্নুপিং এর একটা ব্যাপার আছে। বাস স্নুপিং এর ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ক্যাশ মেমোরিতে ডাটা লোড করতেছি মেমোরি থেকে, সো মেমোরি আর ক্যাশ এর মাঝখানে যেই লেনটা আছে যার থ্রুতে আর কি কমিউনিকেশন করতেছে, যেটাকে আমরা ম্যাক্সিমাম টাইমে বাস বলে থাকি, কারণ এই যে এরকম একটা লাইন থাকে যেটা থ্রুতে মেমোরির সাথে মেইন মেমোরির সাথে কমিউনিকেট হচ্ছে ক্যাশের। সো এই বাস স্নুপিং বেসিকলি হচ্ছে আমাদের এই যে কি বলে এই বাস এর থ্রুতে যে আমরা রিড রাইটগুলো করব, সো ওদের জন্য যে একই বাস যেহেতু ইউজ করে আমি মেমোরি অ্যাক্সেস করতেছি, সো ওই বাসটা মাঝে মাঝে বিজি থাকবে যে হ্যাঁ সবাই অ্যাক্সেস করতে চাচ্ছে। সো ওইটার ব্যাপারটাই বেসিক্যালি বাস স্নুপিং। সো এটা আমরা যদি এখান থেকে রিডিং পড়ি, সো সেন্ট্রাল একটা বাস থেকে সবাই অ্যাক্সেস করবে, বোঝা গেছে। ক্যাশ কন্ট্রোল অফ ইচ প্রসেসর লিসেন টু অ্যাড্রেস অন বাস, রাইট অ্যাক্সেস টু মেইন মেমোরি ইজ রিকগনাইজড অ্যান্ড কমিটেড টু ওন ক্যাশ। সো এটার ব্যাপারটা হচ্ছে যে এই যে বাসের থ্রুতে যে আমরা তো একটা যখন রাইট করতে চাবো একটা ডাটা বা একটা মেমোরির একটা ব্লক, তখন তো আসলে এই বাসের থ্রুতে আমার সেটার অ্যাক্সেস নিতে হবে। সো বাসের তো একটা কন্ট্রোল থাকতে হবে যে হ্যাঁ এ এখন এ অ্যাক্সেস নিয়ে রাখছে, সো আর কাউকে এটার অ্যাক্সেস আমি দিব না, রাইট অ্যাক্সেস আমি দিব না। সো এই জিনিসটা মেনটেনের ব্যাপারটাই হলো এই বাস স্নুপিং বেসিক্যালি। সো এই সমস্যাটা কি, বাস ইজ পারফরমেন্স বটলনেক, পোর স্কেলেবিলিটি, মানে আমার যদি প্রসেসর অনেক বেশি হয় তাহলে আমার বা আর সেম বাস লেনই যদি সবাই ইউজ করে তাহলে এই ট্রাফিক ক্রিয়েট হবে আর কি, যে অনেক এই লেনটা সবাই ইউজ করতেছে, সো লেন বিজি থাকতে পারে, এরকম ব্যাপার হইতে পারে। সো এরপরে একটা আছে এমএসআই প্রোটোকল, যেটা সেটা বেসিক্যালি এই যে ডাটার যে স্টেটটা, যে একটা ডাটা মেমোরিতে আছে, সো ওকে আমরা মডিফাই করে দিচ্ছি, সো ক্যাশে মডিফাই হয়েছে, এরপরে আবার সেটাকে আপডেট করে দিচ্ছি মেইন মেমোরিতে, চেঞ্জ হইলো মেইন মেমোরিতে। সো এই যে স্টেটগুলা, যে একটা ডাটা মডিফাই করা হয় নাই, এরপরে মডিফাই করা হয়েছে বা ইনভ্যালিড হয়ে আছে, যখনই ওর অ্যাক্সেস নিয়ে চেঞ্জ হইলো তখন তো এটা ইনভ্যালিড হয়ে গেছে। সো এই স্টেটগুলোকে আর কি এমএসআই, তিনটা স্টেট আমরা বলছি। একটা হলো মডিফাইড, যে আমি প্রথমেই এটাকে মডিফাই করে ফেলছি, এই যে নতুন মডিফাইড ভ্যালু। সো আরেকটা আছে ইনভ্যালিড, মানে এই যে যখনই আমি মডিফাই করে ফেলছি তখন আমাদের ক্যাশে মেইন মেমোরিতে যে ডাটাটা আছে সেটা তো ইনভ্যালিড হয়ে গেছে। আরেকটা আছে শেয়ার্ড, সো সেটা হলো যে এই যে আপডেট যখন করলাম, একটা তো মডিফাই হয়েছে, মডিফাই স্টেটে আছে, এরপর সেটা যখন আপডেট করে দিচ্ছি তখন কি সবার কাছেই আপডেট হয়ে চলে যাচ্ছে, মেইন মেমোরিতে আপডেট হলো, সবাই সেই মেইন মেমোরি দেখে নিজের ক্যাশ আপডেট করে ফেললো। সো তখন সেটাকে আমরা বলতেছি শেয়ার্ড, যে সবার মাঝখানে সেটা শেয়ার হয়ে গেছে, সবার কপি এখন ভ্যালিড। সো তিনটা স্টেট বেসিক্যালি। সো এরপরে এমএসআই প্রোটোকলের এই স্টেট ট্রানজিশন, মানে এক স্টেট থেকে যে আরেকটা স্টেট ডাটা যাচ্ছে, এটা নিয়ে বেসিক্যালি কথাবার্তা আছে। সো সেটা আমরা পরের পার্টে দেখবো এমএসআই প্রোটোকলটা।